আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী মোদীকে স্বাগত জানানো হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত। ইসরায়েলের সঙ্গে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু করার ঝুঁকি তৈরি করবে বলে ইরান সতর্ক করে দিয়েছে। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ইউনিফাইড পেনশন প্রকল্পের আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন থেকে অবসর ও মৃত্যুকালীন গ্র্যাচুইটির সুবিধা পাবেন। কেন্দ্র 15ই আগস্ট থেকে 3000 টাকা মূল্যের একটি ফাস্ট্যাগ ভিত্তিক বার্ষিক পাস চালু করবে। চলচ্চিত্র নির্মাতা সুরেশ আরিয়াতের অ্যানিমেশন চলচ্চিত্র দেশি ওন ফ্রান্সের এনএসি আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসব 2025-এ সেরা কমিশন চলচ্চিত্রের জন্য জুরি পুরস্কার পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন। এটাই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ক্রোয়েশিয়া সফর। এই সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ ফ্রাঞ্জো তুডম্যান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। আনুষ্ঠানিক সম্বর্ধনা অনুষ্ঠানে ক্রোয়েশিয়ার শিশুরা নমস্কার জানিয়ে তাকে স্বাগত জানায়। ক্রোয়েশিয়ার আধ্যাত্মিক ব্যক্তিদের একটি দল বৈদিক মন্ত্র উচ্চারণ করে এবং স্থানীয় নৃত্যশিল্পীরা কত্থক নৃত্য পরিবেশন করে। শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের সাথে দেখা করেন। আজই তিনি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেনকোভিচের সঙ্গে তার সরকারি বাসভবন বানুস্কি ডভরিতে একটি প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। উভয় নেতা সেন্ট মার্ক স্কোয়ারে একটি স্বাগত অনুষ্ঠানে অংশ নেবেন। প্রেসিডেন্ট জোরান মিলানোভিচের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত। প্রথম পদক্ষেপ হিসেবে তেহরানের ভারতীয় দূতাবাস গতকাল উত্তর ইরান থেকে 110 জন ভারতীয় ছাত্রকে সরিয়ে নিয়েছে। তাদের নিরাপদে আর্মেনিয়ায় পৌঁছতে সহায়তা করেছে। ইরান ও আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে পৌঁছেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই শিক্ষার্থীরা আজ বিকেলে একটি বিশেষ বিমানে ইয়েরেভান ছেড়েছে এবং অপারেশন সিন্ধুর প্রাথমিক পর্যায়ের অংশ হিসাবে আগামীকাল ভোরে তারা নতুন দিল্লি পৌঁছবে। মন্ত্রক জানিয়েছে যে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইরান এবং আর্মেনিয়া সরকারের প্রতি ভারত কৃতজ্ঞ। ভারত বিদেশে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। চলতি অভিযানের অংশ হিসেবে ইরানে ভারতীয় দূতাবাস বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে দেশের অভ্যন্তরে তুলনামূলকভাবে নিরাপদ এলাকা স্থানান্তরিত করতে এবং পরবর্তীতে সম্ভাব্য বিকল্পগুলি ব্যবহার করে তাদের সরিয়ে নিতে সাহায্য করছে। ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের তেহরানের ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন এবং নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের 24 ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন নম্বরগুলি হল 989128109115 এবং 989128109109। ইসরায়েলের সঙ্গে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু করার ঝুঁকি তৈরি করবে বলে ইরান সতর্ক করে দিয়েছে। পশ্চিম এশিয়ার এই দুই দেশের যুদ্ধ টানা 6ষ্ঠ দিনেও চলছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অস্ত্র সংবরণের আহ্বান থেকে সরে এসে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করার পাশাপাশি এই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের আশেপাশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী বর্তমানে রাজধানী অঞ্চলে ইরানি শাসকদের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। আঞ্চলিক সংবাদ মাধ্যম আল হাদাদ জানিয়েছে যে আঘাতপ্রাপ্ত স্থানগুলির মধ্যে একটিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দ্বারা ব্যবহৃত একটি বিমানবন্দর রয়েছে। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ইউনিফাইড পেনশন প্রকল্পের আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন থেকে অবসর ও মৃত্যুকালীন গ্র্যাচুইটির সুবিধা পাবেন। তিনি আজ নতুন দিল্লিতে এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। ডক্টর সিং বলেন, সরকারি কর্মীদের সুবিধার্থে এবং অবসরকালীন সুযোগ সুবিধায় সামঞ্জস্য আনার লক্ষ্যেই এই উদ্যোগ। নতুন এই ব্যবস্থায় জাতীয় পেনশন প্রকল্পে সব শ্রেণীর কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করছে বলে তিনি উল্লেখ করেন।
मोदी जी ने स्वतंत्रता दिवस के अवसर पर यह आह्वान किया था कि क्या इंटरव्यू की प्रथा समाप्त की जा सकती है, क्योंकि अक्सर शिकायतें आती हैं भेदभाव की अंकों में। और मुझे खुशी है कहते हुए कि डीओपीटी ने 3 मास के भीतर उस प्रक्रिया को समाप्त किया और 1 जनवरी 2016 से देश भर में इंटरव्यू को क्वालिफाइंग बना दिया गया। इसी प्रकार अनेकों ऐसे सुधार जो संवेदनशीलता पर आधारित थे, जैसे पेंशन विभाग को लेकर के फैमिली पेंशन में तलाकशुदा बेटियों को फैमिली पेंशन का हकदार बनाया गया। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে ঐতিহাসিক করে তুলতে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগ দিবসে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করতে গ্রাম প্রধানদের প্রতি আবেদন জানান। যোগকে সমাজ জীবনের অঙ্গ করে তুলতে তিনি তাদের সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকাও গ্রহণ করতে বলেন। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আগামী 21শে জুন বিশ্বজুড়ে উদযাপিত হবে 11তম আন্তর্জাতিক যোগ দিবস। আকাশবাণী সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছে একটি বিশেষ প্রতিবেদন, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে প্রাচীন ভারতীয় ঐতিহ্য থেকে যোগ আজ একটি বিশ্বব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। ভারতের প্রাচীন সভ্যতার সঙ্গে যোগের ইতিহাসের এক গভীর সম্পর্ক রয়েছে। প্রাচীনকালে সিন্ধু সরস্বতী উপত্যকার সাংস্কৃতিক আধ্যাত্মিক ক্রিয়াকর্মের অনুশীলনের অঙ্গ হিসেবে যা শুরু হয়েছিল, সেটাই ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে আত্মোপলব্ধির একটি পথে পরিণত হয়। বহু বছর ধরে পণ্ডিতেরা বিশ্বাস করতেন যে বৌদ্ধ ধর্মের উত্থানের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব 500 সাল নাগাদ যোগের উৎপত্তি হয়েছিল। তবে সিন্ধু সরস্বতী সভ্যতা থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলির ইঙ্গিত দেয় যে সেটি তার চেয়েও অনেক বেশি প্রাচীন। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুশীলন একটি সমৃদ্ধ শাস্ত্রীয় রূপ ধারণ করেছে। এটি বেদ, উপনিষদ এবং পরে পতঞ্জলির যোগসূত্রে স্থান করে নিয়েছে। মহাভারতে যোগের উল্লেখ থেকে শুরু করে 19 ও 20 শতাব্দীতে স্বামী বিবেকানন্দ এবং BKS আয়েঙ্গারের মতো মহিষীদের দ্বারা এটি একটি প্রাচীন ঐতিহ্য থেকে বিশ্বজনীন রূপ পেয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। তখন থেকেই 21শে জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। ক্রীড়া ভারতী কলকাতা মহানগর সংগঠনের সম্পাদক বিশিষ্ট যোগ প্রশিক্ষক আশিস কুমার পাল আকাশবাণীকে বলেন, ভারত আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে তার উজ্জ্বল সংস্কৃতির জন্য। আর যুগ যুগ ধরে বহমান সেই সংস্কৃতির একটি বিশিষ্ট ধারা হলো যোগ। যোগ দিবসের উদ্দেশ্য যদি আমরা অনুভব করি, তাহলে বলতে হবে যে সকলের উপকারের জন্য যোগ, মানুষের প্রকৃতির সাথে যুক্ত করাকেই যোগ। মানুষ যোগের মাধ্যমে ধ্যানের উপায় দেখানোই হলো যোগ। বিভিন্ন শ্রেণীর মানুষ উৎসাহ সহকারে যোগ করুক, এই হলো উদ্দেশ্য। নিরোগী হওয়ার জন্য যোগ। কথায় আছে শরীর মাধ্যম পরিধর্ম সাধনম। যদি সাধনা করতে হয়, অর্থাৎ যদি শরীর সুস্থ থাকে, তাহলে সব সাধনায় সম্ভব আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র 15ই আগস্ট থেকে 3000 টাকা মূল্যের একটি ফাস্ট্যাগ ভিত্তিক বার্ষিক পাস চালু করবে। এর ফলে সারা দেশে যে কোনো জাতীয় মহাসড়কে যাওয়ার ক্ষেত্রে নির্বিঘ্ন এবং সাশ্রয়ী ভ্রমণ সুনিশ্চিত হবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকারের এই উদ্যোগ ভ্রমণের ক্ষেত্রে জাতীয় মহাসড়ক ব্যবহারে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। सरकार ने जो निर्णय किया है वो बहुत बड़े प्रमाण पर जनता को राहत देने वाला है, जिसमें 3000 रुपए में जो पास है साल भर का, उसकी अगर टोल पे किया जाएगा तो उसकी कीमत कम से कम 10,000 से ज्यादा रुपए का टोल देना पड़ता था, वो केवल 3000 रुपए में होगा। और ये जो वैलिडिटी है, 1 साल में 200 ट्रिप वो क्रॉस कर सकते हैं। इसके साथ साथ एक ट्रिप मीन्स एक टोल को क्रॉस करना। इसका फायदा ये होगा कि 200 ट्रिप्स यानी 200 टोल क्रॉस करना होगा और एक टोल क्रॉसिंग की एवरेज कॉस्ट केवल 15 रुपए पड़ेगी।
নির্বাচন কমিশন ভোটদাতাদের ফাস্ট ট্র্যাক ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ডস বা সচিত্র পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভোটদাতারা এখন ভোটার তালিকা সংশোধনের 15 দিনের মধ্যেই এ ধরনের এপিক পাবেন। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে নতুন মান্য কার্যবিধিও চালু করা হয়েছে। চলচ্চিত্র নির্মাতা সুরেশ এরিয়াতের অ্যানিমেশন চলচ্চিত্র দেশি ওন ফ্রান্সের এনএসি আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসব 2025-এ সেরা কমিশন চলচ্চিত্রের জন্য জুরি পুরস্কার পেয়েছে। ছবিটি সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অডিও ভিডিও এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস 2025-এ সেরা চলচ্চিত্রের খেতাব অর্জন করেছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারতের মেয়েরা আজ আর্জেন্টিনার কাছে 2 গোলে হেরে গেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী মোদীকে স্বাগত জানানো হয়। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।